নির্বাচন মানে শুধু কে জিতবে তা নয়। নির্বাচন মানে আমরা কেমন দেশ চাই, কেমন সমাজ চাই এবং সবচেয়ে বড় কথা আমরা কেমন নেতৃত্ব চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে নিরাপত্তা থাকবে, ন্যায় বিচার থাকবে, স্বাধীনতা থাকবে এবং সেই সাথে উন্নয়ন থাকবে। এবং এই সবই হবে মানুষের জন্য, মানুষের সাথে এবং মানুষের কল্যাণে। এবং এই সবকিছু একসাথে দেখতে এবং জানতে চোখ রাখুন আমাদের বাক্সতে। আমাদের আজকের বাক্সর অতিথি হয়ে এসেছেন ডক্টর জাহিদুর রহমান। ওনাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার আসলে কিছু নেই, তারপরেও যদি ছোট করে বলতে হয়, তিনি একই সাথে শিক্ষক এবং পলিটিক্যাল অ্যানালিস্ট। জাহিদুর রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার খুব গুরুত্বপূর্ণ অনেক কাজের মধ্যেও আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য তোকে ডাকার জন্য ধন্যবাদ। আপনাকে আজকে কিছু প্রশ্ন করব। সবসময় আপনার কাজই আসলে এটা যে প্রশ্ন একজন করবে এবং আপনি উত্তর দিবেন। নির্বাচন নিয়ে যদি একটু প্রশ্ন করি, কারণ সত্যি কথা বলতে নির্বাচন একদমই আমাদের দরজায় কড়া নাড়ছে। সেক্ষেত্রে নির্বাচনে এবার সব দলের অংশগ্রহণ, 5 আগস্টের পর যে দলগুলো আছে সব দলের অংশগ্রহণে এবারে নির্বাচন হতে যাচ্ছে এবং মানুষ যেটা প্রত্যাশা করছে যে তাদের দীর্ঘদিনের যে একটা অধিকারের জায়গা, ভোটাধিকার, সেটা নিশ্চিত হবে। তো এবারে নির্বাচন নিয়ে যদি আপনি কিছু বলতে চান। আপনি প্রত্যাশার কথা বললেন। ইনফ্যাক্ট শেখ হাসিনাকে আমরা যে পতন ঘটালাম, তাকে পালিয়ে যেতে বাধ্য করলাম, তার প্রধান কারণ ছিল আসলে আমরা একটা ভালো নির্বাচন চাই। অনেকে অনেক কথা বলেন যে আমরা সংস্কার করে ফেলবো, কোনোদিন যেন ফ্যাসিস্ট আসতে না পারে। ঠিক আছে, এগুলো আমরা খুব ছোট ব্যাপার তা বলছি না, কিন্তু ফান্ডামেন্টাল বিষয়টা হচ্ছে নির্বাচন। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় অনেক কিছু লাগে। মানবাধিকার রক্ষা করতে হবে, ওখানে মত প্রকাশের স্বাধীনতা লাগবে, ওখানে স্টেটের সেপারেশন অফ পাওয়ার লাগবে, ইনস্টিটিউট গুলো কাজ করতে হবে। কিন্তু ওটা আসলে করে যখন একটা নির্বাচন ঠিকঠাক মতো হয়। কারণ ধরুন আপনি শেখ হাসিনা হতে চান, আপনি ক্ষমতায় আসলেন, আপনার সিদ্ধান্ত হলো আপনি শেখ হাসিনা হবেন। তাহলে প্রথম কাজ কি? ক্ষমতায় গায়ের জোরে থাকতে হবে। আপনি নির্বাচন ম্যানিপুলেট করবেন। নির্বাচন ম্যানিপুলেশনের মাধ্যমে কিন্তু স্বৈরাচারী হওয়া শুরু হয় এবং আপনি স্বৈরাচারী হয়ে ওঠেন যখন নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকতে চান। তখন আপনাকে বিরোধী দলকে পেটাতে হবে, খুন করতে হবে, গুম করতে হবে, টর্চার করতে হবে, গ্রেফতার করতে হবে। তখন আপনি ফোন করে করে বিচার, ওকে জামিন দেয়া যাবে না, ওকে জেলে দিয়ে দাও, এসব বলতে থাকবেন। পুলিশকে আপনার আওয়ামী লীগের পান্ডাদের মতো ব্যবহার করবেন। তার মানে আমি যেটা বোঝাতে চাইছি, সব পাপের মূল পাপ হচ্ছে নির্বাচন ঠিক মতো না করা। এটা যেদিন আপনি করতে শিখে গেলেন, তারপর আপনাকে বাকিগুলো আসলে করতেই হবে। আপনি শেখ হাসিনা হতে চান, আমি শেখ হাসিনা হতে চাই, আমাকে কিন্তু ওই কাজগুলো করতে হবে। তো ফলে আমাদের জনগণ যখন সামনে এসে এখন এই শেখ হাসিনার পতন ঘটালো, এখন অনিবার্যভাবে তার প্রধান এক্সপেকটেশন আসলে একটা নির্বাচন, একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন। এটা শুধুমাত্র যে সুশাসন, উন্নয়ন এগুলোর জন্য না, এটা আরো ফান্ডামেন্টাল একটা ব্যাপার আছে। আপনি যতদিন পর্যন্ত আপনার শাসককে নির্বাচিত করার ক্ষমতা রাখেন না, ততদিন পর্যন্ত কিন্তু আপনি নাগরিক না, তাই না? মানে প্রজার সাথে নাগরিকের ডিফারেন্সটা কি? আপনি চান বা না চান, একজন মানুষ, একটা পরিবার, সেখান থেকে একজন রাজা হবে, তার সন্তান। আর সৌদি আরবে একটু ডিফারেন্ট, ওখানে ভাইও রাজা হয়। তো এই হচ্ছে রাজা, রাজতন্ত্র। আর গণতন্ত্রের কথা আমরা যখন বলি, রিপাবলিকের কথা যখন বলি, আমরা রিপাবলিক হয়ে উঠি আসলে যখন আমি ডিসাইড করতে পারি আমাকে কে শাসন করবে। হয়তো ৫ বছরের জন্য, কিন্তু আমি আফটার 5 ইয়ার্স আমি ডিসাইড করতে পারি আমি বাদ দিয়ে দেব। তো আমরা কিন্তু নাগরিকও হয়ে উঠছি। প্রায় বলি যে শেখ হাসিনার সময় আমরা নাগরিক ছিলাম না। তো এই সবকিছু যখন সামনে এসে হাজির হয়েছে, জনগণ এক্সপেক্ট করে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। ডক্টর ইউনূস বলছেন শ্রেষ্ঠতম নির্বাচন হবে এটা। এটা আমি বিশ্বাস করি না। উনি তো এরকম কথা বলেনি মোটিভেশনাল স্পিকারদের মতো। নির্বাচন শ্রেষ্ঠ হবে না, কিন্তু একটা গ্রহণযোগ্য নির্বাচন মোটামুটি হবে। যদিও প্রচুর চ্যালেঞ্জ আছে। শেষ মুহূর্তে এসেও আমরা নানান রকম চ্যালেঞ্জ দেখছি, নানা রকম গুজব ছড়াচ্ছে। কিছু বাস্তবতাও আছে যে ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এক ধরনের পরিকল্পনা আছে। কিন্তু আমি ধারণা করি যে সবকিছু ছাপিয়ে আমরা মোটামুটি ভালো একটা নির্বাচন পাবো। সেক্ষেত্রে কিন্তু আমরা গত ২-৩টা ইলেকশন যেটা দেখেছি যে আসলে পুরোপুরি ইলেকশন ম্যানিপুলেশনের মাধ্যমেই আহ, একটা দল ক্ষমতায় থেকেছে দীর্ঘদিন ধরে, এবং সেক্ষেত্রে প্রশাসনের কিন্তু এক ধরনের পক্ষপাতিত্ব বা প্রশাসনের উপর কিন্তু এক ধরনের তর্ক বিতর্ক সবসময় এসেছে। প্রশাসনকে দিয়েই ইলেকশনটা ম্যানিপুলেট করা হয়েছে। সেক্ষেত্রে এবার যদি একটু জানতে চাই যে এবারের প্রশাসন কতটা নিরপেক্ষ মনে হয় আপনার? প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু আমি মনে করি আর হাসিনার সময় আর এবারকারটা একই না। ধরুন ১৪ আর ২৪ এই দুটো একই ধরনের নির্বাচন, যেখানে প্রধান বিরোধী দল বিএনপি যায়নি, জামায়াত ইসলামী যায়নি। আওয়ামী লীগ এবং তার কিছু, আমরা ২৪ যেমন ফান করে বলতাম আমি ডামি, তারই লোক আবার বিপরীতে দাঁড়িয়েছে।
কেউ স্বামীও যোগ করে ভারতকে নিয়ে এখানে। যাই হোক, 18 নির্বাচনটা আমাদেরকে একটা বার্তা দিয়েছে। যখন বিএনপিকে নির্বাচনে যেতে হয়েছিল, আমি কিন্তু এভাবে বলছি কথাটা, বিএনপি নির্বাচনে গিয়েছিল বলিনি। বিএনপিকে যেতে হয়েছিল কারণ বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতো সে যদি নির্বাচনে না যায়। নিবন্ধন বাতিল হয়ে গেলে কিন্তু ধানের শীষ আর কাউকে না আর কাউকে দিয়ে দেওয়ার প্রবণতা ছিল। সেখানে আমরা দেখলাম যে সবাই সবকিছু, মানে শুধু প্রশাসন না, প্রশাসনের একটা অংশ পুলিশ, আমাদের সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি, সবকিছু শেখ হাসিনার পক্ষে গিয়ে, তারপরও খেয়াল করুন দিনের বেলা ভোটটা করার সাহস করেনি। মানে শেখ হাসিনা রাতে ভোট কেন করলো 18 সালে? আমার কাছে এটার জবাব হচ্ছে, তার কাছে তো গোয়েন্দা তথ্য আছে, আপনার আমার চাইতে অনেক বেশি আছে, অনেকগুলো সংস্থার আছে, ইভেন বিদেশি সংস্থা ধরুন এসে তাকে রিপোর্ট দিয়ে গেছে যে তুমি কিন্তু বিএনপি আছে ইলেকশনে দিনের বেলা চাইলেও 300টাতে এভাবে ঠিকঠাক মতো পারবা না। দেন শি ডিসাইডেড উনি রাতে করলেন। তার মানে আমি এটা বোঝাতে চাইছি, পুরো স্টেট মেশিনারিকে আপনি হাতে নিয়েও দিনের বেলা করা, মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য সাহস করেননি, রাতে করে ফেলেছেন। সেই পয়েন্ট অফ ভিউতে আমি যদি প্রশ্ন করি যে এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি কেউ করতে চায়, এবং এটাও খুবই ফানি ব্যাপার, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনে প্রভাব বিস্তার করতে চায় সাধারণত শক্তিশালী দলটা। এই মুহূর্তে বিএনপি সবচেয়ে শক্তিশালী দল। আপনি খেয়াল করেন বিএনপির বিরুদ্ধে অভিযোগ কেউ করছে না, সাধারণ মানুষের পারসেপশন আমরা দেখছি। রাদার যে দলটা তুলনামূলকভাবে দুর্বল, কারণ আপনি বলছেন যে তারা প্রশাসনের উপরে প্রভাব বিস্তার করেছে এবং সরকারের একটা অংশ আছে তাদের সাথে কাজ করছে একসাথে, সেই কারণে এই প্রশ্নটা আসছে। আমি মনে করি তাদের খুবই সতর্ক হয়ে যাওয়া উচিত যে বাংলাদেশের মাটিতে কখনো এই প্রশাসনকে কিন্তু আমরা আমাদের রোষের সামনে পড়েনি, রোষের সামনে পড়েছিল পুলিশ, কারণ পুলিশ আমাকে গুলি করেছে। কিন্তু এই সিভিল প্রশাসনই তো নির্বাচন চুরি করে, কারণ মানে নির্বাচনে যিনি প্রধান কর্মকর্তা জেলার রিটার্নিং অফিসার তিনি হচ্ছেন ডিসি যেহেতু রিটার্নিং অফিসার হন, নির্বাচনের সবচেয়ে বড় দায়িত্ব তাদের যদি এই দেশে থাকতে হয়, নিরাপদে থাকতে হয়, তাদের ভালো নির্বাচন করতে হবে। বা কেন্দ্রীয় প্রশাসন মানে সচিব পর্যায়েরও যদি কেউ মনে করেন যে এসব কোনো ম্যানিপুলেশনের সাথে তারা জড়িত হবেন, তাহলে তাদের কিন্তু এবার বিপদ হওয়া উচিত হবে। সে কারণে আমি মনে করি এটা খুব ম্যাসিভ স্কেলে হওয়ার কথা না, বিশেষ করে বিএনপির মতো একটা বিরাট সংগঠিত দল মাঠে আছে, তারা সতর্ক যেন থাকে। এখানে বসে একটা কথা একটু বলে রাখা ভালো, আমি জানি না বিএনপির অ্যাক্টিভিস্টদের মধ্যে এই ধরনের পারসেপশন তৈরি হয়েছে কিনা যে তারা ক্ষমতায় চলেই গেছেন, হয়তো চলেই গেছেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত এই জিনিসগুলো মাঠে থেকে সেন্টারে থেকে, মানে একটা ভোটের পর অনেকগুলো স্টেজ আছে, মানে ক্যান্ডিডেটটা ঠিক মতো যেতে পারলো কিনা, তার ভোট দিতে পারলো কিনা, জাল ভোট ঠেকানো গেল কিনা, ঠিক মতো ভোট কাউন্টেড হলো কিনা, শেষে এটা ঠিক মতো ঘোষণা করা হলো কিনা, অনেকগুলো স্টেজ আছে। সো বিএনপির উচিত হবে তাদের এই আত্মতুষ্টিতে না ভুগে খুবই সতর্ক থেকে শেষ দিন পর্যন্ত যেন তারা ফাইট করেন। তাহলে আমি মনে করি প্রশাসনের উপরে প্রভাব আছে, এটা কোনো ভুল কথা না। জামায়াতে ইসলামীর বেশ বড় প্রভাব আছে বলেই আলোচনা আছে, আর আমরা তো ভিন গ্রহে থাকি না, আর যারা প্রশাসনে আছেন তারাও আমাদের পরিচিত মানুষজন, তো এই প্রভাবটাও কাটিয়ে ওঠা যাবে। তবে বিএনপির উচিত হবে নির্বাচন কমিশন বা সরকারের উপর চাপ তৈরি করা, চাপ সবসময় রাখা, যে এখানে প্রশাসন পক্ষপাতিত্ব করার সুযোগ যেন না হয়। খুবই গুরুত্বপূর্ণ দুইটি পয়েন্টে কথা বললেন জাহেদ ভাই, যে এটা আসলে এক ধরনের মেসেজ যে একটা হচ্ছে যে ক্ষমতায় শক্তিশালী দল হিসেবে ক্ষমতায় অলরেডি চলে গেছেন, এটা ভেবে বসে থাকা যাবে না। আরেকটি দল পাশাপাশি তারা যেভাবে চিন্তা করছেন যে হ্যাঁ কিছুটা হয়তো বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা ক্ষমতায় যেতে পারেন, সেটাও আসলে খুব বেশি সহজ হবে না। মানে এই দুইটা বিষয় আসলে আমাদের সহজ হবে না, একটা ব্যাপার আছে, তাদের দূরত্ব অনেক বেশি। মানে আপনি বিএনপির সাথে সাম পার্সেন্টেজ ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে 151, আমি বেশির কথা বলছি না, সরকার গঠন করতে হলে 151 সিটস লাগবে, 151 পাওয়ার জন্য মানে রাতে সিল মারা ছাড়া উপায় নেই। অন্য কোনো উপায় সো গ্যাপ ইজ সো হাই, সো হাই। এবারে একটু যদি ভিন্ন প্রসঙ্গে আসতে চাই জাহেদ ভাই, শুরুতে আমি যেহেতু আপনি বলছেন যে একটা বেশ জনপ্রিয়তার অনেকটাই কাছে, অনেক ঊর্ধ্বে চলে গিয়েছে বিএনপি, সেক্ষেত্রে যদি বলি যে বিএনপি কিন্তু এবার মাঠে নেমেছে একটি স্লোগান দিয়ে যে সবার আগে বাংলাদেশ। আমরা জানি আমাদের দেশের উপর আসলে কূটনৈতিক যে একটা চাপ সেটা অনেক বেশি, বিভিন্ন দেশের এক ধরনের প্রেশার নিয়েই কিন্তু আমরা আমাদের দেশটা চালাতে হয়, যে সরকারি ক্ষমতায় আসুক। তো সেক্ষেত্রে সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটা কি আসলে কার্যকর করা সম্ভব কিনা? খুবই সম্ভব, যদি জনাব তারেক রহমান শেখ হাসিনা হতে না চান। আচ্ছা, কেন বলছি শেখ হাসিনা হতে না চান? শেখ হাসিনা সবার আগে বাংলাদেশ রাখতে পারেননি কেন, এটাই পুরনো কথা। আপনি যদি দেশের জনগণের ভোটে নির্বাচিত না হন,
আপনি যদি ভবিষ্যতে ভোটে নির্বাচিত হতে না চান, তাহলে আপনি কি করবেন? শেখ হাসিনার ক্ষেত্রে খেয়াল করুন, তাহলে বোঝা যাবে ব্যাপারটা। উনি তো আসলে সবার আগে শেখ হাসিনা, উনি তো সবার আগে বাংলাদেশ বা এসব কিছুই করেননি। সবার আগে আওয়ামী লীগও না, সবার আগে শেখ হাসিনা, উনি একমাত্র ব্যক্তি। আপনি যখন ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চান, তখন তো আপনার আরেকটু পেছনে যদি আসে, আপনি যদি ক্ষমতায় থাকতে চান, আপনার ভিত্তি লাগবে, একটা বিল্ডিং এর মতো। বিল্ডিংটাকে যদি আপনি মানে ক্ষমতা হিসাবে দেখেন, ওটা একটা ফাউন্ডেশন লাগবে। তো একটা ফাউন্ডেশন হচ্ছে জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সবচেয়ে শক্তিশালী ফাউন্ডেশন। আচ্ছা, এই ফাউন্ডেশনটা নাই, কিন্তু আপনার তো একটা ফাউন্ডেশন লাগবে। সেই ফাউন্ডেশনটা হচ্ছে কখনো কখনো দেশের ভেতরে দেখবেন পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন, কিছু ব্যবসায়ী, এর একটা নেক্সাস তৈরি করে। আর বাইরের কিছু দেশ, আমাদের মনে নাই জানাব মোমেন সাহেব যে পড়াশোনা, আমি ভারতকে গিয়ে বলে এসেছি আমাদেরকে ক্ষমতায় রাখো। জনগণ যেহেতু ক্ষমতায় তাকে রাখবে না, উনি জনগণের কাছে যেহেতু যাবেন না, উনি ভারতকে বলে আসছেন। ওবায়দুল কাদের বলছেন দিল্লি আছে, আমরা আছি, আমরা আছি, দিল্লি আছে। কেন বলছেন? কারণ হচ্ছে উনি ভোট ছাড়া ক্ষমতা থাকতে চান। তখন শেখ হাসিনা, একটু খেয়াল করবো যে শেখ হাসিনা তখন দিল্লির সাথে যখন বসে, মোদির সাথে যখন বসে, উনি কি বলেন গিয়ে? আমরা শুনি নাই, কিন্তু আমরা কল্পনা করতে পারি, আমাকে একটু ক্ষমতায় রাখেন, আপনার কি কি চান আমি সব দিয়ে দেবো, আমার দেশ কি আসলো গেল ভাববো না। আচ্ছা, যদি কোনো সরকার প্রধানকে নির্বাচনে আবার ক্ষমতায় যেতে হয়, তখন কিন্তু তার সারাক্ষণ মাথায় কাজ। প্রথম কথা, উনি ভোটে নির্বাচিত হলে ভীত হবেন না, উনি সাহস নিয়ে, যারা তারেক রহমান মোদির সাথে বসতে হবে, এনগেজমেন্টে যাবেন, উনি বুকে সাহস নিয়ে যাবেন প্রাইম মিনিস্টার হওয়ার পরে, যে উনি জনগণের ভোটে নির্বাচিত একজন প্রাইম মিনিস্টার। উনি সাহস নিয়ে কথা বললেন, না তোমার দয়ায় বসে নাই। মোদির সামনে হাসিনা হাত জোর করে বসতো, কারণ মোদি তাকে ক্ষমতায় রাখছে। এটা হলো এক। দুই হচ্ছে, জনাব তারেক রহমান, আমি নিশ্চিত যে উনি আগামীবার শেখ হাসিনার মতো ক্ষমতায় থাকতে চাইবেন না, ভোট দিয়ে চাইবেন। তো ওনার যেহেতু কিছু আসে যায় না, ইভেন ওই ভোটে যদি জনগণ ওনাকে ভোট না দেয়, ওনার দলকে ভোট না দেয়, উনি যদি প্রধানমন্ত্রী না হন তো উনি কেয়ার করছেন না যে আমাকে 5 বছর পর গায়ের জোরে ক্ষমতায় থাকতে হবে না, তখন তুমি আমাকে রক্ষা করতে হবে, সেটা তো হবে না। ফলে একটা সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত হয় এবং পরবর্তী নির্বাচনেও যদি সে জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় থাকতে চায়, সে সবার আগে বাংলাদেশ করতে পারবে, কারণ তার ভয় নাই। আমি তো রাজনীতি করি, উনি তো সারা জীবন ক্ষমতায় থাকবেন না। প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে একটা দল ক্ষমতায় আসে, ক্ষমতা থেকে বাইরে যায়, আবার আসে, এটাই তো নিয়ম। এই ভয় যদি আপনার না থাকে, আপনি যদি গণতান্ত্রিক চান, তো আপনার দেশের মানুষের স্বার্থের কথা বলতে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো জনাব তারেক রহমান, আমি বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ নিশ্চিত করতে পারবেন। এবং সেই সাথে মানে আমার আপনার কথা শুনে সাথে সাথেই মাথায় আসলো যে সেই ক্ষেত্রে আসলে অন্য দেশের চাপ প্রয়োগের সুযোগটাও কিন্তু অনেক কমে যায় অনেক যখন কমে যাবে। জনগণের মাধ্যমে একটা দল ক্ষমতায় একদম আসে তাই, বা একজন একদম তাই, নির্বাচিত হয়। একদম তাই। তবে একটা কথা একটু বলে রাখা ভালো, পৃথিবী, এটা এত আলোচনার সুযোগ এখানে হবে না, খুবই টেকনিক্যাল হয়ে যাবে। মানে আমাদের জিওপলিটিক্যাল পজিশন যেখানে, ইন্টারন্যাশনাল পলিটিক্স এখন যেদিকে যাচ্ছে, আমরা নির্বাচিত সরকার হওয়ার পরও বিভিন্ন দিক থেকে বিভিন্ন চাপে পড়তে পারি। যেমন একটা উদাহরণ দিই, নির্বাচিত সরকারও যদি মনে করে আমি চায়নার সাথে অনেক ইস্যুতে এনগেজ করব, তখন আমেরিকা এটাকে পছন্দ করবে না। আমি স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু ও চাইবে আবার চাপ দিয়ে আমি এদিকে কম যোগাযোগ করি। খেয়াল করুন, বাংলাদেশের কাছে বিমান বিক্রি করা নিয়ে 2 আলাই, ইউরোপ আর আমেরিকাতে আলাই। এখন এয়ারবাস কিনবো বলেছি বলে বোয়িং এসে চাপ দিচ্ছে, বোয়িং মানে আমেরিকা এসে চাপ দিচ্ছে। সো এগুলো থাকবে, কিন্তু ওই যে নির্বাচিত সরকার হলে সেই চাপগুলো অনেক বেশি ম্যানেজ করতে পারবে, আপোষের জায়গাটা অনেক বেটার। কমে আসবে। আর সবচেয়ে বড় কথা, উনি ওনার সাথে ট্রেড অফ করবে না, এটা সবচেয়ে জরুরি। ব্যক্তি ট্রেড অফ করবে না, আমার আপনার কাছে পাওয়ার কিছু নাই, আমি জনগণ ভোট দিয়েছে, না দিলে চলে যাব, আমার দেশের জন্য আমি এটা চাই, এই জিনিসটা আপনি করতে পারবেন। আরেকটি দল পাশাপাশি তারা কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারণায় পুরোপুরি ধর্মকে একটা ওয়েপন হিসেবে এবং সবচেয়ে শক্তিশালী একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সেক্ষেত্রে কি আপনার মনে হয় কিনা জায়েদ ভাই যে এই এই ওয়েপনটাকে কাজে লাগিয়ে তারা মানুষকে বিভ্রান্ত বলেন, কনভিন্স বলেন, যেটাই করার, এটা কি করা সম্ভব কিনা? আমি না, ওনারা যদি ব্যবহার করতেন খুশি হতাম। ওনারা যা করছেন, এটা খুব ধর্মের ভাষায় একটা শব্দ আছে, ওনারা মুনাফিকি করছেন। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কি আমিরের মুখে কোনোদিন শুনেছেন যে উনি আজকে জামাতকে ভোট দেওয়া ইমানি দায়িত্ব? আপনি কি আমিরের মুখে শুনেছেন জামাতকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? অথবা ওনারা যদি ক্ষমতায় আসেন ইসলামী শরিয়া কায়েম করুন বলেছেন? বলেন নাই। মজার ব্যাপার কি জানেন, আপনি যেটা বলছেন ওটা আবার সঠিক, তারা একটা পর্যায় থেকে কিন্তু মানুষের কাছে এগুলো বলে বেড়াচ্ছেন। তার মানে উনি একটা পর্যায়ে বলছেন, আবার এগুলো যদি বলেন উনি, এগুলো বললে ওনার আবার আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা হবে, দেশের আবার অনেক মানুষ অপছন্দ করবে। তো ওনারা যেখানে যেটা প্রয়োজন সেটা বলছেন, এটা মুনাফিকি। মুনাফিকির প্রবলেম কি? আমি আপনাকে চিনতে পারি না।
আপনি যদি বলেন ধরুন ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি বলে দিয়েছেন ওরা ইসলামী শাসন এভাবে করতে চান, আমাদের কনস্টিটিউশনের অধীনে এটা করা যাবে কিনা যে ডিফারেন্ট ডিবেট, কিন্তু উনি না এর মধ্যে লুকোচাপা করেন নেই, এনারা করছেন। এটাই হলো সবচেয়ে প্রবলেমের জায়গা। জনগণ এনাদের চরিত্রটা দেখে রাখা দরকার। ওনারা যখন বলছেন ওনারা শরিয়া কায়েম করবেন না, এই যে কিছুদিন আগে খ্রিস্টান সম্প্রদায়ের একটা প্রতিনিধি দল দেখা করেছিল, তাদেরকে নাকি আমির বলেছেন, তো আপনি এসে একটা জনসভায় বলে দেন আমরা শরিয়া করছি না, আমরা একটা মধ্যপন্থী দলের মতোই থাকবো, বলছেন না কেন? কারণ উনি আবার ওই ধর্মকে ব্যবহার করে ভোটও পেতে চান। যিনি কম বোঝেন, গ্রামের কম শিক্ষিত একজন মানুষের কাছে গিয়ে বলছেন আমাদেরকে ভোট দিলে কিন্তু জান্নাতের টিকিট হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি। এই যে দ্বিচারিতা, এই যে ভণ্ডামি, এই যে মুনাফেকি, এটা করছে তারা, এটা বরং ইভেন খারাপ। আপনি ক্লিয়ার কিছু বলার চাইতে আমি বিশ্বাস করি জনগণ এই জিনিসগুলো ধরতে পারে এবং জনগণ এই ধরনের মানসিকতা পছন্দ করে, সেটা শেষ পর্যন্ত তাদের জন্য ব্যাকফায়ার করবে বলে আমি ধারণা করি। সেই সাথে আরেকটি ব্যাপার, এই মানে এটার সাথে প্রাসঙ্গিক দেখে আমি প্রশ্নটা করতে যাচ্ছি যে দেখা যাচ্ছে যেই ফ্যাক্ট নিয়ে কথা বলছে, যেই মানুষটা, যে সাংবাদিক, যে গণমাধ্যম কর্মী বা আপনাদের মতো যারা আছেন, যারা আসলে খুব ফ্যাক্ট নিয়ে টু দ্য পয়েন্ট কথা বলেন, তাদেরকেই ডিজিটালি হ্যারাস করার বা ডিজিটাল মব তৈরি করে তাদেরকে অ্যাটাক করার, এই যে একটা জাতি তৈরি হয়েছে আমাদের মধ্যে। এবং আমি কিন্তু এটাও দেখেছি যে একজনকে নিয়ে একটা ফেক ভিডিও, কিন্তু সেখানেও গিয়ে সাধারণ মানুষ কমেন্ট করছেন এবং সেটাকে বিশ্বাস করছেন। এই যে একটা জাতি তৈরি হচ্ছে আমাদেরকে, যে আমরা পার্থক্য করতে পারছি না যে কোনটা ঠিক কোনটা বেঠিক বা কোনটা সত্য কোনটা মিথ্যা, এবং আমরা যেটা দেখছি খালি চোখে সেটাই বিশ্বাস করছি। এই যে ডিজিটাল একটা হ্যারাসমেন্টের জায়গা তৈরি হয়েছে, এটা আসলে আমাদের সমাজের জন্য কি ধরনের প্রভাব ফেলছে? শুধুমাত্র আমি নির্বাচন কেন্দ্রিক বলবো না, এক্স্যাক্টলি। এটা এটা সামনের দিনেও হতে পারে। সেক্ষেত্রে আসলে আমাদের সমাজে এটার প্রভাবটা কতটা ভয়ঙ্কর? খুবই ভয়ঙ্কর। বিশেষ করে আপনি একজন নারী, নারীদের জন্য এটা আরো বেশি ভয়ঙ্কর। আমি একটু আসি, মানে দুটো ইস্যু হয়েছে এই মুহূর্তে নির্বাচনকে সামনে রেখে বা 5 আগস্টের পরবর্তী সময়েও রাজনীতি একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ফলে রাজনৈতিক মতাদর্শগুলো যখন মাঠে আসতে শুরু করেছে, তখন কেউ কেউ মনে করছেন আমি তীব্র আক্রমণের মাধ্যমে তাকে থামিয়ে দিতে পারবো, কেউ কেউ হয়তো থেমে যাচ্ছেনও। এই যে আপনি বলছেন একটা ডিজিটাল মব, এরকম একটা কিছু তৈরি করার চেষ্টা হয়েছে এবং এটা ভয়ঙ্কর। মানে এটার এক্সটেন্ট আমি বোঝাতে চাই, আমাকে যারা শুনছেন তারা একটা জিনিস পরীক্ষা করতে পারেন। আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে জাহেদ স্টেক, এটা 5 আগস্টের পূর্ববর্তী সময়, 24 সালের 5 আগস্টের পূর্ববর্তী, আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে কিছু বাকি রাখিনি, লিখেছি, বলেছি, টক শোতে কথা বলেছি। তো আমার এখানটাই একটা চেক হতে পারে যেখানে আমাকে আওয়ামী লীগ কি পরিমাণ গালি দিচ্ছে। আর 5 আগস্ট পরবর্তী সময় যখন আমার একটা নিজস্ব রাজনৈতিক বিশ্বাস আছে, সেটা কোনো দলের প্রতি না, আমি একজন মধ্যপন্থী উদার গণতন্ত্রী মানুষ। সো আমার রাজনীতি তো জামাত করে না, আমার রাজনীতি ইসলামী আন্দোলন বা অন্য ইসলামী দলগুলো করে না। সো আমি সেটা সমালোচনা করেছি। এটার রেজাল্ট কি হচ্ছে জনগণ কমেন্ট করে দেখতে পারে। আমি প্রায় কোট করছি, আমারও এখানে একই রকম ব্যাপার। বিখ্যাত সম্পাদক নুরুল কবির, ওনার মতো মানুষ, মানে ওনার মতো মানুষ আমাদের সমাজে আসলে খুব বিরল, যিনি সেই 1-11 থেকে শুরু করে, তার আগে থেকে তো ছিলেন। 1-11 সময় যখন কেউ সাহস করে কথা বলছিলেন না, হি ওয়াজ দ্য পারসন, উনি এসব করেছেন। কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছেন যে ভাগ্যিস আমার মা বেঁচে নেই, তাহলে আমার মাকে নিয়ে যেসব কথাবার্তা লেখা হচ্ছে উনি কিভাবে দিতেন। এই প্রসঙ্গে আমি আবার বলি যেটা, সেটা হচ্ছে আমার মা বেঁচে আছেন, আমার মা কিন্তু এই কমেন্টগুলো পড়েন, আমার মা আমার সামনে কথা বলেছেন, উনি আমাকে মাঝে মাঝে বকাঝকা, মাঝে মাঝে কান্নাকাটি করেছেন যে এসব আমাদেরকে শোনাচ্ছিস তুই, ইত্যাদি ইত্যাদি। সো পরিস্থিতিটা আপনি খেয়াল করে দেখুন। এখন আমি প্রায় বলি কথাটা, সেটা হলো আমরা শেখ হাসিনাকে সরাতে চেয়েছি গণতন্ত্রের নামে, কিন্তু আমরা আসলে গণতন্ত্রের জন্য খুব প্রস্তুত নই। বিশেষ করে অনলাইনে যে মব তৈরি করার ক্ষমতা, এটা আমি আর রাগঢাক না করেই বলছি, জামাত ইসলামের অকল্পনীয় রকম ক্ষমতা আছে। জামাত যে কিভাবে মব তৈরি করে তার প্রমাণ আবারও বলছে আমার জাহেদ স্টেক, যে ভিডিওটা আমি জামাতের বিরুদ্ধে কথা বলেছি, সেখানে কমেন্ট পড়লে কেউ বুঝে যাবে এখানে কি হচ্ছে। আরেকটা কথা মনে রাখা দরকার, ধরুন কেউ বলবে বিএনপিরও কেউ কেউ করে, ইত্যাদি ইত্যাদি। বিএনপি করছে আর একটা দল যে ইসলামের নামে রাজনীতি করে, আপনি যে ইসলাম ব্যবহার করছেন, দলটার নামই জামায়াত ইসলাম বা তাদের শিবির হচ্ছে ইসলামী ছাত্র শিবির, যে দলটা আল্লাহর আইনের কথা বলে, সৎ লোকের শাসনের কথা বলে, সেই দলটা গালিগালাজ করছে। মানে আপনি আল্লাহর কথা বিক্রি করেন তারা করে, আপনি আল্লাহর অনুশাসনকে একেবারে বাজেভাবে ব্যবহার করে ভোট চান, মানুষকে ইনফ্লুয়েন্স করেন, কিন্তু আপনি মানুষকে গালিগালাজ করছেন, মা তুলে গালিগালাজ করছেন। এটা বিভৎস ট্রমার ব্যাপার। আমি অনেক নারীকে চিনি যারা এই যে বললেন পলিটিক্যাল ইস্যুও না, উনি অন্য কোনো ইস্যুতে গেছেন, অন্য কোনো কিছুতে গেছেন, সেটা নিয়েও এমনি সাধারণ ছবি দিয়েছেন,
উনি ঠিক মতো হয়তো তার পছন্দ মতো পোশাক পরেননি, তিনি হয়তো হিজাব করেননি। আমাদের সব নারী তো হিজাব করবেন না, করেন না। কেউ এটার ধর্মীয় ইন্টারপ্রিটেশন কি সেটা ডিফারেন্ট আলোচনা, সেটার পরও কেউ যদি না করেন সেটা তার স্বাধীনতা, একটা স্বাধীন দেশে উনি শালীনভাবেই হয়তো চলছেন, অশালীন কিছুই করছেন না। আমাদের দেশের কালচারে যে ধরনের পোশাক পরা হয় তাই পরছেন, কিন্তু দেখা গেল না, কেন উনি ওরকম তার মতো করে চলেন? এই যে আমার মতো করে কেন হয়নি, আমার কথা কেন শুধু প্রশংসা করেন, এগুলো কিন্তু ফ্যাসিবাদ। আমরা যে ফ্যাসিস্টের কথা বলছিলাম, এটাই ফ্যাসিস্ট মেন্টালিটি। সো এদের এই ফ্যাসিস্ট মেন্টালিটি আছে। আমি মনে করি আগামী সরকারের কয়েকটা জায়গায় সিরিয়াস স্টেপস নেওয়া দরকার সাইবার বুলিং এর বিরুদ্ধে। এবং সময়টা এখন আরো খারাপের দিকে কেন যাচ্ছে? এখন তো এআই এর যুগ চলে এসছে, মানে যথেষ্ট রকম টেম্পারিং করে ভালো কোয়ালিটির এআই হওয়া সম্ভব এখনো, যেগুলো একজন শিক্ষিত সচেতন মানুষও না ফেক বলে ধরতে পারবেন না। আমি দেখেছি অনেকে শেয়ার করে ফেলছে, এই প্রবণতা আছে। সো এটা খুবই অ্যালার্মিং একটা সময়। এখানে সরকারকে যেটা করতে হবে ভবিষ্যতে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমি বলি, কারণ পার্থক্য কি জানেন? ধরুন পলিটিক্যাল অ্যাক্টিভিজম করুন আর যাই করুন, একটা পুরুষকেও গালি দেওয়ার একটা প্যাটার্ন আছে, কতগুলো গালি আছে পুরুষের। একটা নারীকে আপনি যে কোনো রকম ওর সাথে আপনার সমস্যা হোক, একটা বিশেষ ধরনের গালি, বিশেষ ধরনের ট্যাগ দেয়া যায়, তাই করেন। এটা পলিটিশিয়ান হোক বা অন্য কোনো কথা দ্বিমত হলেই করা যায়। সো নেক্সট সরকারের উচিত হবে এই ধরনের কিছু ক্ষেত্রে খুব ড্রাস্টিক স্টেপস নেওয়া। মানে আপনি সমাজে অপরাধ ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে নজির তৈরি করা, যে ও এটা বলেছিল, ওকে ওকে আমি ধরেছি, ধরে আমি শাস্তি দিচ্ছি। এটা যখন সমাজে দেখবে তাহলে এটা কমবে, আদারওয়াইজ খুব কঠিন হয়ে পড়বে। সামনের দিনগুলোতে আসলে আসলে এইটাই আমাদের জন্য সবচেয়ে বড়, কারণ আমরা দেখেছি যারাই ফ্যাক্ট নিয়ে কথা বলে, যারা টু দ্য পয়েন্ট কথা বলে, তাদেরকেই ডিজিটালি হ্যারাস করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তো আসলে এই জিনিসটা নিয়ে যদি স্টেপ না নেওয়া হয়, একসময় ফ্যাক্ট নিয়ে কথা বলার মানুষই খুঁজে ওরা পাওয়া তাই চাইছে। যাবে না। আরেকটা কথা মনে রাখবেন, গালি কিন্তু প্রমাণ করে আরেকজন ফ্যাক্টস নিয়ে কথা বলছেন। হুম, 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 হুম। মানে কেউ একজন ফ্যাক্টস নিয়ে কথা বললে আপনার যদি পাল্টা ফ্যাক্টস থাকতো, আপনি ফ্যাক্ট দিয়ে কথা বলতেন। কথা বল সো আপনি গালি দিচ্ছেন মানেই কিন্তু আপনি প্রমাণ করছেন নিজে যে আপনি আসলে পারছেন না। কিন্তু দিনের শেষে এগুলো তো ট্রমা আছেই। হুম, হুম, হুম। এবং আরেকটা ব্যাপার যেটা সাধারণ মানুষের মধ্যেও দেখি, এবং আপনাদের মতো যারা চিন্তাবিদ আছেন তারাও বলছেন যে আসলে সামনের দিনে যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, টিকে থাকাটা একটা বড় চ্যালেঞ্জ হবে। সেক্ষেত্রে একটু জাহিদ ভাই যদি খুব সিগনিফিকেন্টলি বলেন যে আসলে টিকে থাকাটা কেন চ্যালেঞ্জ হবে, আর টিকে থাকতে হলে আসলে তাকে কোন কোন চ্যালেঞ্জগুলো নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে হবে? মানে প্রথম কথাটা হচ্ছে শেখ হাসিনা সরে যাওয়ার পর যে সরকারটা আসবে, আমি ইন্টারিমকে সেভাবে ধরছি না, মানে যে সরকার নির্বাচিত হবে, মানে তার সহজ উত্তর হচ্ছে তাকে শেখ হাসিনা যা যা করেছে তার উল্টো কাজ করতে হবে, তাই তো? তাহলে মানুষ খুশি হবে। শতভাগ উল্টো আস্তে আস্তে করতে শুরু করেন। আমাদের সবচেয়ে বড় ঝুঁকি কি জানেন? আমাদের বিরাট সংখ্যার আনএমপ্লয়েড ইয়াং পিপল আছে। মানে আমাদের শেখ হাসিনা পতনের সাথেও কিন্তু আনএমপ্লয়মেন্ট জড়িত। তারা কোটা সংস্কার করতে গিয়েছিলেন, কারণ বিসিএস এ কোটার কারণে তার চাকরি পেতে সমস্যা হচ্ছে। তারপর এটা শেখ হাসিনা পতনের আন্দোলনে গড়ালো। তাহলে আপনি ভবিষ্যতে যে সরকার আসবে, আপনি যদি ইয়াংদের চাকরির যথেষ্ট ব্যবস্থা করতে না পারেন, কর্মসংস্থান ইন এনি ফর্ম, দেশে বিদেশে মোটামুটি ভালো কর্মসংস্থান, এটা হয় আপনি যখন স্ট্রেস থাকবেন, একটা ইয়াং চাকরি পাচ্ছে না, একটা ইয়াং ফ্যামিলি, বিশেষ মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি এক্সপেক্ট করে তার সন্তান চাকরি পেয়ে তাকে সাহায্য করবে, ওর একটা নিজের পরিবার তৈরি, ওর বিয়ে করার পরিকল্পনা আছে, একটা ফ্যামিলি পরিকল্পনা আছে, সব পিছিয়ে যাচ্ছে। ও যে স্ট্রেসড হতে থাকবে, তখন না ও কোনো না কোনো একটা বাহানায় ঝামেলা করবে। মানুষের মধ্যে ভেতরে ভেতরে যখন অপ্রেশন থাকে, ও এটা ভেন্ট করতে চায়, ওটা উগরে দিতে চায়। ফলে সরকার যদি এদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে না পারে, মোটামুটি সুশাসন, মোটামুটি দুর্নীতি কমাতে না পারে, একটা হলো সরকারি দুর্নীতি, আর একটা হচ্ছে দলের লোকজনের বিরুদ্ধে যেসব অভিযোগ থাকে স্থানীয় পর্যায়ে, চাঁদাবাজি বা এই ধরনের কিছু, এগুলো যদি রাতারাতি তুলে ফেলতে হবে না, এগুলো কমছে, মানুষ যদি এটা না দেখে তাহলে ঝামেলা হতে পারে। আর একটা কথা মনে রাখতে হবে, শেখ হাসিনার বীভৎস বল প্রয়োগের বিরুদ্ধে দাঁড়িয়ে যখন ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারেনি মানুষকে, ভবিষ্যতে আর মানুষকে পিটিয়ে, মানুষকে ভয় দেখিয়ে কন্ট্রোল করা যাবে না। তাহলে একমাত্র উপায় হচ্ছে মোটামুটি ভালো সুশাসন দেয়া। কর্মসংস্থানের সাথে অর্থনীতি জড়িত, অর্থনীতির একটা ভালো বুস্ট হতে হবে। আর আপনি উন্নয়ন শব্দটা উপস্থাপনায় বলেছেন, আমি সাথে আরেকটা জিনিস যোগ করব, উন্নয়ন হতে হবে এবং সুষম বন্টন বলি, ইকুইভ্যালেন্ট, মানে এটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হতে হয়। উন্নয়ন হলো কিন্তু অল্প কিছু মানুষের কাছে বেনিফিট চলে গেল। আমি যদিও মনে করি যে আগামী সরকার, বিএনপি সরকার যদি গঠিত হয়, তাদের ওই পরিকল্পনা আছে। যেমন ধরুন ফ্যামিলি কার্ড,
এর মাধ্যমে কিন্তু আপনি বন্টন করছেন উন্নয়নের, তাই না? আপনি সবচেয়ে গরিব মানুষ সবাইকেই দেবেন বলছেন ধাপে ধাপে, কিন্তু শুরুতে সবচেয়ে গরিব মানুষ যে ঠিক আছে রাষ্ট্রের যে উন্নয়ন হয়েছে সেখান থেকে আমি তোমাকে সরাসরি টাকা দিচ্ছি বা অন্য কোনো সুবিধা দিচ্ছি। সো বন্টনটাও করতে হবে যাতে মানুষ তার জীবনটা মোটামুটি সহজে যাপন করতে পারে। আর ফাইনালি আরেকটা কাজ, এগুলো হলো একদম প্রথমে করতে হবে, আইন শৃঙ্খলাকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে হবে। ইন্টারিম সরকার এই জায়গায় খুবই ফেল করেছে, দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। আমরা জনাব তারেক রহমানের বক্তব্যে দেখেছি তিনি বারবার বলছেন যে কোনো সময় যে রাতেও মানুষ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে। সেগুলো হলো কথা, এগুলো এখন সামনে যেন ঠিকঠাক মতো হয়, তাহলে হবে, না হয় বিপদ আছে। নেপালে ইয়াংরা একটা বৈধ সরকার, হাসিনা তো অবৈধ সরকার ছিল, আমরা ফেলে দিয়েছি। নেপালের সরকার কি অবৈধ ছিল? না, বৈধ ছিল। ওর সাথে ঝামেলা হয়েছে, ভাল লাগে না, ইয়াংরা টেনে ফেলে দিয়েছে। এটা কিন্তু খুবই একটা মানে একটা মেসেজ আসলে। একদমই জাহিদ ভাই, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনার কথা প্রসঙ্গেই যদি আসতে চাই যে সবসময় আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারা কি করবে, তাদের কি করা উচিত, এগুলো নিয়ে কথা বলি, কিন্তু সাধারণ মানুষের যে এক ধরনের ক্ষোভের জায়গা বলতে পারেন, সাধারণ মানুষের যে মৌলিক অধিকারের চাহিদা সেটা বলতে পারেন, সেই জায়গাটা কিন্তু আমরা বরাবরই দেখেছি যে আমরা সমাধান নিয়ে কথা বলি, বাট আমরা সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করি না। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার জায়গা যেটা দেখি, সিন্ডিকেট। প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট, যেটার কারণে সাধারণ মানুষ তার যে মৌলিক অধিকারগুলা সেগুলো পাচ্ছে না। আমাদের শিক্ষাক্ষেত্রে সিন্ডিকেট, আমাদের অর্থনীতিতে সিন্ডিকেট, আমাদের চিকিৎসা সেবায় সিন্ডিকেট, সব জায়গায়। এই সিন্ডিকেট গুলা কি ভাঙা সম্ভব কিনা? আমি বলছি না যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসার সাথে সাথেই ভেঙে ফেলবে, কিন্তু এটা কি ভাঙা সম্ভব কিনা? খুবই সম্ভব, যদি আপনি সিন্ডিকেটের কাছে বেনিফিট না চান। আপনি যদি বিরাট চোর হতে চান, সিন্ডিকেট গুলোকে পুষতে হবে আপনার। আচ্ছা, আরেকটু পেছনে যাই, তাতে বোঝা যাবে এই সিন্ডিকেট আসলে গণতান্ত্রিক সরকারের সময় ঠিকমতো অপারেট করবে না। শেখ হাসিনার সময় করেছে, এখন করবে না। কেন করবে না? ওই যে বলেছিলাম, শেখ হাসিনা যেহেতু জনগণ ক্ষমতা তার দরকার নেই, আমি তো রাতে সিল মারবো, আমি তো আমি নির্বাচন করবো, তো তোমার আমার গুরুত্ব নেই। কথাটা এভাবে যদি একটু পাল্টা বলি, একটা স্বৈরাচারী ব্যবস্থায় জনগণ শাসককে ভয় পায়, আমরা কিন্তু শেখ হাসিনাকে ভয় পেতাম, মানে অনেকেই। আর গণতান্ত্রিক ব্যবস্থায় উল্টো হয়, শাসক জনগণকে ভয় পায়, আমার ভোটের কি হবে? তাহলে সিন্ডিকেট, আবারও বলছি, ধরলাম নির্বাচন করে তারেক সাহেব প্রাইম মিনিস্টার হলেন, বিএনপি ক্ষমতায় আসলো, ওনার সামনে তার একটা নির্বাচন আছে। ধরুন আপনি প্রাইম মিনিস্টার হয়েছেন, আপনি চান সিন্ডিকেট থেকে বেনিফিট নিব, সুবিধা সিন্ডিকেট থাকুক, আমার অসুবিধা কি, আমি তো বেনিফিট পাবো, আপনি বিরাট ধনী হবেন, আপনার মন্ত্রীরা হবে। কিন্তু আপনি না রাতে ঘুমাতে পারবেন না যখন দেখবেন 5 বছর পর আমাকে ভোট দিতে হবে বা ভোটে যেতে হবে, জনগণ আমাকে জাস্ট টেনে হিস্ট্রে নামিয়ে ফেলবে ক্ষমতা থেকে, ভোট দিয়ে আমাকে শেষ করে দেবে। তখন আপনি ভয় পাবেন যে না, আমার তো সিন্ডিকেট নিয়ে কিছু করা দরকার। এই যে সিন্ডিকেট করে এটার দাম বাড়িয়ে ফেললো, 3 দিনের মধ্যে তেলের দাম এত হয়ে গেল, পেঁয়াজের দাম, আপনি পাগলের মতো এটা ঠেকাতে চাইবেন, কারণ আপনার ভোট নষ্ট হচ্ছে। সেজন্য আমরা প্রায় বলি, গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকে, আপনি দেখবেন সিন্ডিকেট সহ সবকিছু রাতারাতি পুরোপুরি পাল্টে যাবে না, কিন্তু অনেক সহনীয় অবস্থায় চলে আসবে। জাহিদ ভাই, আপনাকে পেলে তো আসলে মনে হয় যে প্রশ্ন করতেই থাকি, আপনি বলতেই থাকেন, কিন্তু আসলে আপনারও সময় স্বল্পতা রয়েছে। একদম শেষের দিকে জাস্ট আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই যে আপনার ছোটবেলার এক ধরনের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি আপনি দেখেছেন, আপনি যখন স্টুডেন্ট লাইফে ছিলেন তখন আরেক ধরনের রাজনীতি দেখেছেন, এখন আমরা আরেক ধরনের রাজনীতি দেখছি। আপনার কি মনে হয় কিনা যে সেই আগের রাজনীতিতে বাংলাদেশ ফেরত যাক, ওইটা একটা সুস্থ চর্চা ছিল, নাকি আসলে একটা ডিফারেন্ট বাংলাদেশ, ডিফারেন্ট পলিটিক্যাল একটা এনভায়রনমেন্ট দেখতে চান? আমি প্রথমে আমার দেখা দুটো সময় তুলনা করি, তারপর বলবো হচ্ছে আমি আসলে দুটোর কোনটা বেশি পছন্দ করি বা আদৌ এটা চাই কিনা। আমরা যখন স্কুলে পড়ি তখন আমাদের ওই যে এরশাদ পতনের পর প্রথম নির্বাচনটা হয়, ওটা দেখা ছিল। তারপরে আস্তে আস্তে কলেজ, আপনি যেভাবে বললেন, আমার পরবর্তীতে মেডিকেল কলেজে পড়ার সময়কার পলিটিক্স দেখা, আমি সেই সময়টাকে, এই যে আমরা এখন শেখ হাসিনা পতনের পর যে কিছুটা গণতান্ত্রিক পরিবেশ দেখতে পাচ্ছি, তার চাইতে ভালো মনে করি। ভালো কেন মনে করি? এখন না খুবই ঘৃণার চাষ হচ্ছে দেখছি, মানে অন্তত আগে তো অনলাইন এরকম ছিল না। যেমন ধরুন আমরা নেতাদের বক্তব্য শুনতাম, কিন্তু কর্মীরা বা অন্যরা কেমন আচরণ করছে সেটা আসলে আমরা খুব বেশি দেখি নাই। এখন অনলাইনের কারণে হয়তো এটা আগে ছিল বা কমই ছিল, কিন্তু এখন এটা বেরিয়ে আসছে যে তীব্র হেট স্পিচ, মানে আপনি মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আপনি ঘৃণা ছড়াতে পারেন কিনা, আপনি ট্যাগ করতে পারেন কিনা। মানে শেখ হাসিনা প্রায় দেখতেন রাজাকারের দোসর, স্বাধীনতা বিরোধী ট্যাগ দিচ্ছে, আবার এখনো একই রকম ট্যাগ, আপনি ভারতের দালাল, মানে এই ধরনের। আপনি দেশে নির্বাচন চাইছেন, আপনাকে ট্যাগ দিয়ে দিল ভারতের, আপনি নির্বাচন কেন চাইবেন? সো যখন এক সময় ইউনূসকে 5 বছর রাখতে হবে কথা হচ্ছিল।
সো ওই সময়কার পরিবেশটা বেটার ছিল আমি মনে করি। আচ্ছা, এখন যদি বলেন আমি কি চাই? আমি তখনকারটা চাই ফেরত? উত্তর হচ্ছে না। আমরা আরো অনেক ভালো হতে চাই। কারণ তখনও পরমত অসহিষ্ণুতা ছিল। তখনও রাজনৈতিক দলগুলোর কর্মীদের মধ্যে মারামারি ছিল। এই ঘটনাগুলো ছিল। কিন্তু আমরা তো দেখতে চাই যে দুটো আসলে বা মোর দ্যান দ্যাট যদি হয়, রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতিদ্বন্দ্বী। তারা কেউ পরস্পরের প্রতিপক্ষ বা শত্রু না। সো আমরা ওই উন্নতিটা চাই। এটা রাতারাতি হবে বলে আমি বিশ্বাসও করি না। বিশেষ করে একটা স্বৈরাচারী সরকার যখন থাকে তখন দীর্ঘ সময় থাকার ফলে সবার মধ্যে এক ধরনের স্বৈরাচারী মানসিকতা তৈরি হয়। তো সেই মানসিকতা কেটে যেতেও সময় নেবে। তো আমি আশা করি এই নির্বাচনের পর থেকে আমরা ওই চর্চাগুলো শুরু করব। তাহলে হয়তো আমরা আফটার সাম 10-15 ইয়ার্স আমরা একটা বেটার রাজনীতি, ইভেন আগের চাইতেও বেটার রাজনীতি পাবো। জাহিদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি মানে এত গুছিয়ে কথা বলেন যে মনে হয় যে খুব অল্প সময়ে আমরা যেটা অনেক বেশি কথায় বলতে চাই, খুব অল্প কথায় আপনি আপনার মেসেজটা ক্লিয়ার হয়ে যায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনার, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা হয়তো বা আবারও চেষ্টা করব আপনাকে আমাদের এই শোতে আনার, নতুন কোনোভাবে নতুন কোনো ইস্যু নিয়ে কথা বলতে। দর্শক, আজকের বাক্স এ পর্যন্তই। আগামীতে আবারও নতুন কোনো অতিথি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের বাক্সতে চোখ রাখুন।